আজকে জানি না, মানে খুব একটা অদ্ভুত এপিসোড নিয়ে আমি বসেছি। সন্দীপনের রিকোয়েস্টই বলবো আমি। আমার খুব পছন্দের এই সাবজেক্টটা, কিন্তু আমি জানি না যারা দুজন বসে আছে মানে দুজনেই পুরো একদম ডিফারেন্ট দুটো ফিল্ডের মানুষ। পাশে ওই দিকে একদম কর্নারে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সুরশ্রী ঘোষ। উনি হচ্ছেন, আমি যেটা ডিপার্টমেন্টটা আমি জানি যে উনি হচ্ছেন একজন সাইকোলজিস্ট। তার পাশে আবার রয়েছে হচ্ছে রীতিশা দে। আমি নামে প্রচণ্ড কাছে বারবার বলি। রীতিশা হচ্ছে অ্যানিমাল অ্যাক্টিভিস্ট। তো ওর আর আমারটা কিছুটা কাছাকাছি। আমিও অ্যানিমাল লাভার। দুজনেই পাগলের আঁকড়ে আমরা রয়েছি আজকে সবাই। কিন্তু কেন বুঝতেই পারছেন পাগলের আঁকড়ে কেন নিয়ে এসেছি আমরা একজন সাইকোলজিস্ট। কারণ পাগল নিয়ে যত প্রশ্ন, মানে সবাইকে আজকাল খুব পাগল বলা হচ্ছে। পাগল নিয়ে আপনার কী বক্তব্য? এটা নিয়ে নিন হাতে। ফার্স্ট অফ অল পাগল এই টার্মিনোলজিটাকে আমি এটা একদম প্রোটেস্ট করলাম যে এটা একদমই ঠিক নয়। ঠিক আছে, আমাদের যেমন ফিজিওলজিক্যাল প্রবলেম হয়, আমরা ডক্টরের কাছে যাই, আমরা কি পার্টিকুলার কোনো নাম দিয়ে বলি যে উনি ওই টাইপের কোড অ্যান্ড কোড? তা মেন্টাল হেলথ যদি কোনো ইস্যুস হয় তা আমরা তাকে পাগল বলি কেন? আমাদের তো হতেই পারে মেন্টাল হেলথ রিলেটেড বহু সমস্যা হতে পারে, তাই এই ট্যাগটা আমরা ইউজ করব না। হয়তো সেটা অনেক আগে এটা প্রচলন ছিল এই টার্মিনোলজিটা। এখন যেহেতু 2025 সালে দাঁড়িয়ে আমরা তো এডুকেটেড হচ্ছি, তাই আমাদের এইগুলো বোঝা বা জানাটা খুব প্রয়োজন। একদম ঠিক। এবার সেখানে আমাদের প্রচণ্ডভাবে পাগল শব্দ শুনতে হয় আমাকে তোমাকে, তাই না? রাস্তার কুকুর নিয়ে যারাই কাজ করে, মানে অ্যাকর্ডিং টু সাম এডুকেটেড পিপলস, তাদের মনে হয় পাগল না হলে রাস্তায় তো এইসবভাবে কাজ করা পসিবল না। মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এটাই হচ্ছে শুনতে হয়। এটা তো সবাইকে, মানে যারা কাজ, মানে এরকম ওয়ার্ড আছে, এরকম পাগলামিগুলো ঘরে নিয়ে গিয়ে করো, মানে রাস্তায় বসে কেন এইগুলো করছো? অ্যাজ ইফ রাস্তায় সব কুকুরই আমাদের, মানে এরকম। মানে খাওয়াতে হলেও প্রবলেম, যে কেন রাস্তায় খাওয়াচ্ছ, এত ভালোবাসা, এত পাগলামি ঘরে নেই। এবার তুমি তো কাজ শুরু করছো নিশ্চয়ই অনেকটা বছর। আমি 2018 থেকে কাজ করছি। বিভিন্ন রকমের মানুষ দেখেছো, মানে কাউকে দেখে জাজ করা যায় কি? মানে যে ধরো মানুষকে ভালোবাসে তার মানেই সে পশু প্রেম তার মধ্যে থাকবে, এটা কি দেখেছো? না, মানুষকে ভালোবাসলে কুকুর ভালোবাসবে এরকম ব্যাপারটা যেমন নেই, এরকম প্রচুর অ্যানিমাল, মানে আমি অ্যাটলিস্ট লাস্ট 8 বছরে যেটা বুঝেছি, এরকমও কিন্তু প্রচুর মানুষ আছে যারা ঘরে ব্রিড ডগ রাখে, রাস্তায় স্ট্রিট ডগদের জন্য করে না। দিস আর দ্য থিংস। মানে বিদেশি কুকুর নিয়ে চলে আসছে, কিন্তু হ্যাঁ, মানে যখন ওরা বেড়ায় রাস্তায় লাঠি নিয়ে রাস্তায় কুকুরকে মারবে, কিন্তু ঘরে স্টেটাস মেনটেন করার জন্য ব্রিড ডগ একটা করে রেখে দেওয়া হয়। আর সেটা কতটা কি ফ্রুটফুল আমি জানি না, বাট হ্যাঁ, ব্রিড ডগ যেইভাবে রাস্তায় অ্যাবান্ডন করা হয় রিসেন্ট ডেজে, মানে আমরা রিসেন্টলি, আমার লাস্ট বলছি 10 দিন আগে আমরা একটা পম রেস্কিউ করেছি। ইটস 1 মান্থ। তো তাকে হাঁটতে পারে না, পার্ক সার্কাস রেল লাইনে ফেলে দিয়ে গেছে। তো আমার মনে হয় যে পাগলামিটা হয়তো ওদের বেশি আমাদের থেকে। এইখানে আমার একটা প্রশ্ন মানে ম্যাডামের কাছে, সেটা হচ্ছে যে এই যে মানুষের একটা সাইকোলজি, এটা সাইকোলজির পার্ট আমি বলছি। মানে কিছু মানুষ ভালোবাসেন, কিছু মানুষ বাসেন না। আবার বাসেন না সেটা ঠিক আছে, হতেই পারে যে আমার অতটা পছন্দ নয়, কিন্তু এই যে ডিরেক্টলি হার্ম করছে এখন মানুষ, সেটা একটু বেশি নিউজেও আসছে আজকাল, আমরা দেখতে পাচ্ছি। এটা কি মানে বিকৃত মানসিকতা, বাড়িতে অন্য কিছু তার সমস্যা, আমি জানি না, মানে কী থেকে আছে, কি মনে? এটা ডেফিনেটলি মানসিক সমস্যা, কারণ এখন একটা মানুষ আরেকজন মানুষকেই হার্ম করছে। তো সেখানে পশু পাখিকে ইজিলি হার্ম করতে তাদের 2 সেকেন্ড সময় লাগছে, কারণ ওদের ওপর আমরা যা তা কিছু করতে পারি। একদমই। তো আমাদের মানে ডেইলি লিভিংয়ের যত স্ট্রেস আছে, যত অ্যাংজাইটি আছে, সেগুলোকে আমরা এইসব জিনিসের ওপর দিয়ে প্রতিফলিত করার চেষ্টা করি। যেমন আমার ওয়ার্ক রিলেটেড স্ট্রেস থাকতে পারে, আমার হাজব্যান্ডের সাথে পার্সোনাল রিলেশনশিপের সমস্যা, সেগুলোকে আমরা দেখবেন ট্রেনে বাসে যাচ্ছি, পাবলিক ট্রান্সপোর্টে, সেখানে একটা কোনো মিসবিহেভ করলাম, অ্যাকচুয়ালি কিন্তু প্রবলেমটা ওখানে ছোট, কিন্তু আমার যেহেতু আলাদা স্ট্রেস আছে, সেটাকে আমি ওটা রিফ্লেক্ট করলাম। ঠিক আছে, আমার বিহেভিয়ারে রিফ্লেক্ট হলো। এটা খুব হয়, এবং এখন দেখবেন চারপাশে এইরকম বিহেভিয়ার কিন্তু খুব হচ্ছে, খুব চলছে। হ্যাঁ,
এবং আমাদের যা ওয়ার্কিং এনভায়রনমেন্ট, ওয়ার্কিং সেক্টরের যা সিস্টেম, প্রাইভেট সেক্টর বলুন, তো ওখানে স্ট্রেস ভীষণ, ঠিক আছে? তো সেইগুলোর তো একটা কোথাও রিফ্লেকশন চাই। সেখানে আমরা কোনো কিছু অবজেক্টকে বেছে নিই, কোনো এই অবলা প্রাণীদেরও ওপর দিয়ে যায় বা কোনো মানুষের ওপর দিয়েও যায়। একদম। এবার একটা জিনিস এখানে আমার খুব মানে মনে হচ্ছে, সেটা হচ্ছে আমি কুকুর বেড়াল যদি বাদও দিই, ধরুন মাছ, এই অর্নামেন্টাল ফিশ, মানে এটাও আমি শুনেছি যে মিউজিক শুনতে বলা হয় কোনো পেশেন্ট, এই সাইকোলজি যখন সে ট্রিটমেন্টে আসে মিউজিক শুনতে বলে, আপনি গান শুনুন, গান বা একটুখানি মিউজিক থেরাপি বলে একটা আলাদাই থেরাপি আছে, হ্যাঁ, যেটা করলে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ রিল্যাক্সেশন দিচ্ছে, স্ট্রেস ফ্রি করছে, সবটাই। হ্যাঁ, তো এটা একটা আলাদাই থেরাপি, মিউজিক থেরাপি দেওয়া হয়। সেই রকমই কি পেট থেরাপিও হতে পারে? এটা আমার খুব প্রশ্ন জানার, সেটা হচ্ছে যদি কেউ পোষে একটি কুকুরের বাচ্চা, ডেফিনেটলি। ধরুন কোথাও কোনো বয়স্ক মানুষ, ঠিক আছে, আফটার রিটায়ারমেন্ট কি করবে, হ্যাঁ, সেখানে বেশি ওরা আইসোলেটেড ফিল করে, জবলেস যেহেতু। তো তারা যদি পশু পাখি পছন্দ করেন, তো তারা যদি বাড়িতে পেট রাখেন, তো সেটা তো তাদের একটা টাইম পাস করার একটা একদমই খুব ভালো একটা অপশন। একটা অ্যাক্টিভিটি বেসড রুটিনও রইলো, একটা এনগেজমেন্টসও রইলো, এবং তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। যদি বাড়িতে পেট রাখা হয়, দীর্ঘদিন একসাথে থাকার জন্য কিন্তু একটা ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। তো সেই জায়গাটা তো অবভিয়াসলি মেন্টাল হেলথ ভালো থাকবে যারা অ্যানিমাল লাভার। হ্যাঁ, এখানে তোমার কাছে প্রশ্ন, আবার একটু মাইকটাকে দাও শুধু। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে এতদিন কাজ করতে গিয়ে অনেক তো মানে সমস্যার সম্মুখীন হয়েছে, অনেক রকমের, থানা পুলিশ হতেই থাকে। তো সেখানে হায়েস্ট কোনো একটা গল্প মনে পড়ছে যেটা চিরকাল মনে থাকবে? আমাদের খিদিরপুরে একটা কেস হয়েছিল, সেটা হচ্ছে খিদিরপুর থেকে আমাদের কাছে একটা ভিডিও এসে, ওখানে এরকম কুকুররা যাচ্ছে আর সেখানে জলের মধ্যে লঙ্কার গুঁড়ো স্প্রেড করে আর ওদের চোখে দিচ্ছে। তো আমাদের কাছে ভিডিও আসে, তো আসার পর আমরা বলি যে আমরা স্পট ভিজিট করতে যাব, উই উইল টক, যেটা আমরা নর্মালি করি। বাট হ্যাঁ, যাওয়ার আগে যেহেতু খিদিরপুরের মতন একটা এলাকা, আমরা অবভিয়াসলি একটা পুলিশকে ইনফর্ম করে তারপর যাব। তো আমরা সেদিন মানে 5জন প্রেজেন্ট ছিলাম, 5জনই মেয়ে, 5টা মেয়ে মিলে আমরা যাই খিদিরপুরে। ওটা হচ্ছে মোমিনপুর থানা পড়ে, খিদিরপুর না, মোমিনপুর থানা পড়ে। থানাতে গিয়ে আমরা বলি যে এরকম হয়েছে। তো পুলিশ ইজ ভেরি নর্মাল, যে কুকুরের সাথে হয়েছে আমরা কী করতে পারি। এটা খুব কম, মানে এই 8 বছরে খুব কম থানা হয় যারা খুব, এখন তাও একটু হেল্প করে, আগে কোনোই হেল্প করতো না। তো যাই হোক, হোয়াট এভার। তো আমরা বললাম আপনারা নর্মাল জিডি নিন, কুকুরকে হার্ম করা হয়েছে, আমরা ল বলি যে আপনারা এই ফিল্ডে জিডি নিন। আমরা গিয়ে একবার স্পট ভিজিট করছি, কথা একবার বলা উচিত যে ছেলেটা কে। তো ওরা আমাদের বলে কি যে না, আপনাদের স্পট ভিজিট করার দরকার নেই, আমরা কালকে দেখে নেবো, আপনারা চলে যান। বাট আমাদের মনে হয়েছিল না যাওয়া দরকার, তো আমরা জিডি করে ওখান থেকে বেরাই। সামনেই স্পটটা ছিল, মানে থানা থেকে 5 মিনিট আমরা হেঁটে যাই। তো যাওয়ার পর আমরা ভিডিওটা অন করে বলি ছেলেটা কি। হ্যাঁ, তো ওখানকার লোকজন বলছে এত কুকুরে, এখানে প্রচুর কুকুর হয়ে গেছে, নিয়ে চলে যাও। তা এত কুকুর কোথায় নিয়ে চলে যাব, সেটা তো পসিবল নয়। আর কুকুর রাস্তাতেই থাকবে, যেটা আমাদের ভার্সন। তো বলার পর মানে উইদিন 10 মিনিটস মানে ওখানকার পুরো লোকজন আমাদের ঘিরে নেয়। দেয়ার ইজ মোর দ্যান 500-600 পিপল, অ্যান্ড আমরা মাঝখানে 5টা মেয়ে, আর দেয়ার ইজ 500-600 পিপল। মানে যেমন পিঁপড়ে বেরোয় না, মানুষ কিলবিল করে ঘর থেকে বেরোচ্ছে, মানে ওদের মধ্যে এমন বন্ডিং, হোয়াট এভার। তো ঘিরে নেওয়ার পর দে জাস্ট সেড যদি মার্ডার হতে না চাও এখান থেকে বেরিয়ে যাও চুপচাপ, ওপেন থ্রেট। আমি তখন বললাম যে মানে বললে কেউ, তখন তো রিয়াকশন সবসময় চুপ করা যায় না, এত সহজ গায়ে হাত দিয়ে দেবো যে এখান থেকে নিয়ে যাবো, ক্লাবে ঢোকাবো, মেয়ের ওপর থেকে ফেলে দেবো, বডিও কেউ খুঁজে পাবে না, পুলিশও আসবে না। আস্তে আস্তে দেখলাম ছেলেরা ব্যাক করছে, মেয়েরা ঘিরতে শুরু করছে, মারবে বললে ডেফিনেটলি। তো তারপরে আমরা ওখান থেকে ফোন করি, কল করি যে এখানে ভীষণ ঝামেলা হচ্ছে। তো থানা বলছে আপনাদের তো যেতে বারণ করেছিল, আপনারা কেন গেছেন? থানা আমাদের বলছে, আমাদের চেনাশোনা যিনি আছেন এসিপি স্যার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, উনি হেল্পফুল, ওনাকে ফোন করি। তারপর উনি লালবাজার থেকে কন্ট্রোল রুম পড়িয়ে পুরো ওই হয় না র্যাক নামিয়ে আমাদেরকে বের করে নিয়ে যাচ্ছে, র্যাক নামিয়ে পুলিশ পুরো ওখানটায় লাঠি চার্জ করে লোকজনকে ঘরে ঢুকে আমাদের বের করেছে। মানে এটা 2019-এর গল্প আমি বলছি, বাট
মানে ওই সিচুয়েশনটা যে ফেস করেছে, মানে 1 মিনিটের জন্য মনে হয়েছিল যে আজকে শেষ, আর বাড়ি যেতে পারবো না। স্বাভাবিক, মানে হ্যাঁ হ্যাঁ, লাইফ দেখে যদি ওরকম ভাবে মানুষ করে, আর ওরা যেরকম অ্যাগ্রেসিভ হয়ে গেছিল, আমাদের কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে মানে এখান থেকে বেরাতে পারবো না। এটাও মানে সবাইকে বলার, নতুন নতুন এখন প্রচুর লোক কাজ করছে, রেস্কিউ করছে, সেটা খুব ভালো কথা। বাট এটা আমার মনে হয় সব কিছু একটা প্রসেসড হয়েতে যাওয়া বেটার। মানে হুটহাট ডিসিশন নিয়ে নেওয়া যে আমি এক্ষুনি স্পটে গিয়ে কথা বলবো, এখন আবার নতুন হয়েছে যে কুকুরকে মারলে চগে মারবো, তা আলটিমেট সলিউশন কিছু হয় না, এটা আরও জিনিসটা বাড়ে। কারণ আমরা হয়তো তখন ওকে মেরে বেরিয়ে আসবো, কুকুরগুলোকে ওখানেই থাকতে হবে, তো ওদের জন্য এটা আরও বেশি লাইফ থ্রেট হয়ে যায়। আচ্ছা, মাঝে কিছু বছর আমি জানি না, ভুলে গেছি, আগে একটি ঘটনা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়, কুকুরের সাথেও যৌনক্রিয়া এরকম কোনো মানুষ লিপ্ত বা এরকম বহু বছর আমার নিজের এতে আমি 3টা কেস করেছি। একটা চারু মার্কেট, একটা সোনারপুর, আর একটা হচ্ছে বারুইপুর। 3টেতেই 3টে লোক খাবারের জন্য ডগের সাথে সেক্সুয়াল রিলেশনশিপ করে। আর এটা মানে মানুষের কাছে খুব নর্মাল ব্যাপার এগুলো, যে কুকুরদের সাথে এরকম করা যায়। বারুইপুরের কুকুরটা বাঁচেনি, আফটার দ্যাট কুকুরটাকে অ্যাসিড দিয়ে মারা হয়েছিল। সোনারপুরের কুকুরটা বেঁচে আছে, আমার একটা ফ্রেন্ডের বাড়িতে এখনও আছে। বাট অ্যান্ড টু বি ভেরি সারপ্রাইজ, সোনারপুরের যে লোকটা করেছিল হি ইজ মোর দেন 78 ইয়েস। কুকুরটাকে মিন্স ডাকতো, বিস্কিট খাওয়াতো, এরকম প্রচুর জিনিস আছে। মানে লোকটাকে তো দেখেছো নিশ্চয়ই, মানুষটিকে? হ্যাঁ, উনি অ্যারেস্ট হয়েছিল, উনি 3 মাস জেলেও ছিল। কুকুরটা আমরা নিয়ে চলে এসেছিলাম। বাট হ্যাঁ, হয় এগুলো হয়। থেকেই আপনার কাছে সেই একই প্রশ্ন ঘুরে ফিরে আবারও যে এই যে মানুষগুলি, মানে এদের তো আইডেন্টিফাই করা যায় না, রাস্তায় যখন ঘুরে বেড়ায়, এই যে বিস্কিট খাওয়াচ্ছে, সবাই দেখছে ভালো, কুকুরকে রেপ করছে। হ্যাঁ হ্যাঁ, 7 মাসের বাচ্চাকেও কিছুদিন আগে আমরা দেখলাম রেপ এই নিয়ে আমার কথা। অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার ডেভেলপ হচ্ছে মানুষের মধ্যে। তো সেখানে কুকুর মানুষ কাউকে সেই পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের রয়েছে তারা মানবে না। আচ্ছা, এটাকে পার্সোনালিটি ডিসঅর্ডার বলে? হ্যাঁ, এটা ওয়ান টাইপ অফ একটা টাইপ অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এটা ওয়ান টাইপ অফ একটা পার্সোনালিটি ডিসঅর্ডারের একটা ভাগ, হ্যাঁ টাইপ, হ্যাঁ। তো তাদের মধ্যে এই জিনিসগুলো, ক্রিমিনাল মেন্টালিটি, এগুলো ডেভেলপ করে এবং তারা আরও কি বলবো, নতুনত্বভাবে জিনিসগুলোকে ট্রাই করার চেষ্টা করে। ঠিক আছে, বিশ্বাস করা মুশকিল, মানে একটা নরমাল যে মানুষ যে ক্রাইম করে, এটা চোর ডাকাত বোঝা যায়, মানে দেখা যায় যে চুরি করছে, আমি চোর। এরা তো যে আমি যে চোর বা আমি ডাকাতি করবো সেটা জানান দিয়ে করে না, ওটাই লুকিয়ে নিজের আইডেন্টিটি। একদমই। এবং এটা শুধু রেপ নয়, কাউকে আমি খুন করতে চাইছি, তার মধ্যেও মডিফিকেশন আনে। আচ্ছা, ঠিক আছে, মানে তারা যেন তেন প্রকারে ওই অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারটাকে এক্সপোজ করবে, সেটাই আনন্দ পায়। হ্যাঁ, সেটাই তাদের আনন্দ। ঠিক আছে, তো এবং সেগুলো ডেভেলপ করে বিভিন্ন রকম, যে আমরা মুভি দেখি, ধরুন যে ইংলিশ বলুন, যে হ্যাঁ, তো মুভিগুলো থেকে যে আমরা আইডিয়াসগুলো নিই, ওরা সেইগুলোতেও মডিফাই করে অ্যাপ্লাই করে, সেটা ওদের ভালো লাগা। আচ্ছা, এই যে অনেক সিনেমায় আমরা দেখি, মানে সেটা কতটা সত্যি জানি না, এই যে দেখায় যে মাল্টিপল যে স্ক্রিপ্ট পার্সোনালিটি, যেটা 7টা 8টা 9টা ক্যারেক্টার একটা লোকের মধ্যে, হ্যাঁ, মানে এটা রিয়েলি কি সেটা হয়? আপনি এরকম দেখেছেন এখনো? এতগুলো ক্যারেক্টার ইনক্লুডেড একদমই হয় না, ঠিক আছে, ম্যাক্সিমাম 2 থেকে 3টে, হ্যাঁ, তার এতগুলো বেশি মার্জ হয় না। মানে একজন খুন করলো, আরেকজন বলছে, মানে নিজেই আরেকজন নিজে বলছে সে জানেই না সে কোনটা করেছে। হ্যাঁ হ্যাঁ, না মানে এই জিনিসটা হচ্ছে, ধরুন যে খুন করছে, হ্যাঁ, বিভিন্ন রকম ডিটেকটিভ মুভিতে দেখবেন, ঠিক আছে, তো সেই জায়গাটার যে এক্সপোজ করছে, ধরুন আমি খুন করছি, ঠিক আছে, এবং আমি সেটা কিভাবে মানে লাইক আমি হাইড করতে চাই, এবার হাইড করার প্রসিডিওরগুলোর মধ্যে নভেলটি বাড়াচ্ছে, যে না আমি এইভাবে হাইড করতে পারি, আমি কিভাবে স্কিপ করব, ওদের সামনে গিয়ে আমি কি করে স্কিপ করব। আমি এমন নয় যে অন্য কারোর উপর দোষটা দিচ্ছি, কিন্তু আমাকে খুঁজতে হবে, এটাই ওদের আনন্দ। দেখি কি ধরতে পারো, কেন চ্যালেঞ্জ দিচ্ছে, ঠিক আছে, তো এগুলো অনেক মানুষের মধ্যে থাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এবার যেহেতু পশুপ্রেম রয়েছে, পশুপ্রেম নিয়ে তো আলোচনা হবেই, মানব প্রেম আর কি, প্রেমেই তো মানুষ বোধহয় বেশি, সব থেকে বেশি আঘাত টাঘাত পেয়ে আসে, আমি জানি না। এইরকম কেস প্রচুর পাচ্ছি, প্রচুর। ইনফ্যাক্ট ইদানিং বেড়েছে কি, ক্লাস আমি স্কুলের সাথেও যেহেতু যুক্ত, স্কুলে ক্লাস 7 থেকে এই রিলেটেড ইস্যুস অনেক বেশি, অনেক বেশি, একদম।
মানে ক্লাস 7 থেকে আপ টু চলতে থাকুক এরকম এবার ব্যাপার। সেখানে এই যে প্রেম, মানে প্রেম শব্দটা যে অর্থ ছিল সেটাও তো পাল্টে গেছে কিরকম একটা, মানে অনেকটা পাল্টে গেছে এখন এখনকার জেনারেশনের কাছে। সেখানে কি দেখতে পাচ্ছেন, মানে তাদের কাছে প্রেম কি? আমাদের ছোটবেলা অন্যরকম ছিল, মানে এই পাশাপাশি বসে এটাই প্রেম, মানে একটা বিশাল। স্কুল লাইফের প্রেম হচ্ছে এখন যা দেখছি যে ইনস্টাগ্রাম, হুম, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, হুম। ফটো আপলোড করা, ঘুরতে নিয়ে যাওয়া অ্যান্ড খাওয়া একটু বড় বড় খাওয়া করে। দাওয়া, হ্যাঁ, এবং খাওয়া দাওয়া চা বিস্কিট নয়, হুম। হয়তো বলবেন যে আগেকার দিনে ওই মাটির ভাঁড়ে চা বিস্কিট একদম। এনাফ, এবং গল্প করা। এখন হচ্ছে কত বেশি শো অফ করতে পারবো। আমি আমার বয়ফ্রেন্ড আমাকে আইনক্সে মুভি দেখাতে নিয়ে যেতে পারছে, আর অডি করে নিয়ে যাচ্ছে কিনা, ঠিক। ঠিক আছে, এই জিনিসগুলো বেশি। মানে ভ্যালেন্টাইন্স ডেতে একটা হার দিল কি না, একদম, diamond necklace, একদম। দিল। হ্যাঁ, এইগুলো প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে বলে শো অফ করাটা। তো সেই জন্য মানে প্রেম জিনিসটা, ভালোবাসা জিনিসটার বদলে বেশি আর কি এই চাকচিক্যটা উপরেরটা প্রায়োরিটি পাচ্ছে। এবং ব্রেকআপটার হওয়ার পেছনে যদি বয়ফ্রেন্ড না দিতে পারলো, ব্যাস, তাহলে স্টার্টিং ফ্রম দ্যাট সিচুয়েশন মানে সমাজটা প্রচন্ড খারাপ দিকে যাচ্ছে। সেই একই সোশ্যাল মিডিয়া যেহেতু আসলো, মাইকটা নাও, সোশ্যাল মিডিয়া মানে খুব ভালো জিনিস মনে পড়লো যে আমরা খুললে পরেই সোশ্যাল মিডিয়া এখন দেখি এই অ্যানিমাল অ্যাক্টিভিস্ট একটু বেশি সংখ্যায় আমার অ্যাড আছে ভালোবাসি বলে। তাই না, অনেক সময় বুঝতে পারি না যে কারা সত্যি কাজ করছেন, কারা কারা করছেন না। যেমন তুমি আমার সাথে নেই, এই আলাপ হলো, হয়তো এবার দেখতে পাবো, তোমার কটা ছবি আছে আমি জানি না। তো অনেকেই আছে যাদের শুধু ছবি বেরোয় সকাল বিকেল। এবার সত্যি সত্যি কি কাজ হয় অতটা? অ্যাকর্ডিংলি এখন ফিল্ডটায় আগে এত লোক কাজ করতো না, এখন যত লোক কাজ করে, কারণ টু বি ভেরি অনেস্ট এখন প্রচুর মানুষ কুকুর পোষে। আর এখন একটা নতুন টার্ম বেরিয়েছিল হচ্ছে প্যারাভেট। প্যারাভেট এখন সবাই প্যারাভেট, হ্যাঁ, সবাই প্যারাভেট। এখন প্যারাভেট হচ্ছে, আমরা যখন কাজ শিখেছিলাম আমরা রাস্তার কুকুরের জন্য মানে লোক পেতাম না যে কি এসে একটু স্যালাইন করে দেবে, তাই জন্য কিন্তু আমরা কাজ শিখেছিলাম। আমার প্রফেশনটা পুরোই আলাদা ছিল, ঠিক আছে, আমি পুরো এটা এসেছি ভালোবেসে। আমি হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্ট। এই তো প্রথমেই বলেছিলাম পাগল। হ্যাঁ, আমি হোটেল যতই খারাপ লাগুক এটা শুনতে আমাদের ভালো লাগে, আমাদের একটু আমি পাগল হোটেল বলে। ম্যানেজমেন্ট স্টুডেন্ট। আমি আইএচএম থেকে পাস আউট করেছি, বাট জব করি না, কারণ আমার সব জব পেয়েছিলাম কলকাতার বাইরে। আই কান্ট শিফট। আমার ঘরে মোর দ্যান 12 ডগস প্যারালাইসিস এমনি মিলিয়ে আমার রাস্তায় ডেলি 180 ডগস ফিড হয়। সো আমার পক্ষে কলকাতার বাইরে যাওয়া পসিবল না। এবার আসি সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এখন সবাই মানে খুব ইজি। একটা মানুষকে যদি আমরা স্যালাইন করতে যাই, কেউ অপোজ করার আছে, কুকুরকে করলে কিন্তু ওরা বলতেও পারবে না আমার লাগছে। মানে টু বি ভেরি অনেস্ট, একটা আমার মনে হয় প্যারাভেট হওয়ার জন্য মিনিমাম এডুকেশন দরকার। আজকে রাস্তার কুকুর হোক, ঘরের কুকুর হোক, আমি যখন কারোর ওপর কোনো ট্রিটমেন্ট অ্যাপ্লাই করছি, আই শুড হ্যাভ দ্য বেসিক নলেজ। আমি একটা র্যান্ডামলি কিছু করতে পারি না। বাট এখন কি হয়েছে, সবাই কারণ প্যারাভেট করলে তো টাকা কমাবে, লোকজনের প্রতি এখন ডগ লাভ অনেক বেড়েছে। আমি যদি কোথাও কাজ করতে যাই আমি পেমেন্ট পাবো, তো লোকজন না খুব ইজিলি এটা নিয়ে নিচ্ছে। বা সবাই ডাক্তার হয়ে যাচ্ছে প্যারাভেট থেকে, যে যার মতন পাচ্ছে র্যান্ডাম স্যালাইন ইঞ্জেকশন চালিয়ে দিচ্ছে। আমি প্যারাভেট, তারপরে ফান্ড পোস্ট চলে আসছে, কুকুরটা ট্রিটমেন্ট করছি ফান্ড। আর প্রবলেম এমন নয়, আমরাও ফান্ড পোস্ট করেই কাজ করি, বাট এটা আমার মনে হয় কোনো একটা লিমিটে গিয়ে সবার একটুখানি জাস্টিফাইড করে ডোনেশন দেওয়া উচিত, যে সত্যিই কি কাজে লাগছে টাকাগুলো। আজকের আমি যদি বলি যে হ্যাঁ একটা কুকুরের পেছনে আমার 10,000 টাকা লেগেছে, তো অবভিয়াসলি আই শুড প্রোভাইড দ্য বিল। তাহলে মানুষের কাছে যদি আমার ট্রান্সপারেন্সি থাকে, আমার মনে হয় তারা নেক্সট টাইম আমাকে হেল্প করবে। আরও একটা বড় বিষয় হচ্ছে রাত্রেবেলা, মানে একদম রাত বিরতে খুব কম মানুষ পাওয়া যায় যারা এগিয়ে আসেন। মানে রাতের ক্ষেত্রে তো অনেক সময় সমস্যা ঘটে, দিনে অনেকেই কাজ করেন, রাত্রেবেলা পাওয়া যাচ্ছে না কাউকে। এটা আমি নিজে পার্সোনালি ফেস করেছি। এটা রাত্রেবেলা পাওয়া যায় না কারণ হচ্ছে সব থেকে বড় কথা যে কলকাতায় কোনো শেল্টারই 24 ঘন্টা নয়, সবই বিকালে বন্ধ হয়ে যায়। মানে যেগুলো বড় বড় শেল্টার আছে 5টা 7টা ম্যাক্সিমাম, তারপরে আর অ্যাভেলেবেল নেই। তো রাত্রেবেলা যদি একটা কুকুর রেস্কিউ হয়, কোথায় নিয়ে যাবে লোক? সেটা নট পসিবল। এবার তার জন্য কি হয়, হ্যাঁ যদি প্যারাভেট থাকে তারা গিয়ে স্পট ট্রিটমেন্ট করতে পারে, বাট কোথাও নিয়ে যাওয়াটা পসিবল হয় না। আর যেটা এখন সব থেকে আরও বেশি প্রবলেম, অ্যাবান্ডেন্ট অফ ডগস। মানুষ যে মানে এটা আমার মনে হয় লোকজন যে আমাদের পাগল বলে, আমার তো তাদেরকে বেশি পাগল লাগে যারা বছরের পর বছর কুকুর রেখে ঘরে দেন রাস্তায় ছেড়ে দিচ্ছে। আর সেগুলো ভালো ব্রিড। আসলে বয়স হয়ে গেছে আর ভালো লাগছে না, এটা খুব ভুল মানে কথা। না না, বয়স হয়ে গেছে না, মানে আমি যে কুকুরগুলো রেস্কিউ করি, মানে 3 মাস 4 মাস 1 মাসের কুকুরও লোক রাস্তায় ছাড়ে।
আর সেটা মানে নর্মাল কুকুর না, মিনস আই হ্যাভ রেস্কিউড আ 4 month সেন্ট বার্নার্ড। এত দামি কুকুর, সেটা চাউ চাউ রাস্তায় ঘুরে বেড়ায়, 1 লাখ টাকা দামের কুকুর চাউ চাউ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, 1 বছরের চাউ চাউ। ককাস স্পেনিয়াল, ল্যাব্রাডর, জিএসডি, মানে হেন কোনো কুকুর নেই যেটা আমি মানে তোমার কি মনে হয় কেন এটার কোনো কারণ খুঁজে পেয়েছো তুমি? তারপর আমি ওনার কাছে অফ করে আমার একটা কুকুর মানে ইটস আ রেসপন্সিবিলিটি হোল লাইফ। ও যদি 14 বছর 15 বছর বাঁচে, সেই 14 বছর 15 বছরটাই তোমার রেসপন্সিবিলিটি। মানুষ শখে আজকে লাগছে, মানে হয়তো এই কথাটা শুনতে খুব খারাপ লাগবে, আমি জানি না এটা বলা উচিত কিনা অন ক্যামেরা। আমাদের এখানে একটা কুকুরকে শুধু ভালোবাসলেই হয় না, ইউ হ্যাভ টু অ্যাফোর্ড হিম, ইউ হ্যাভ টু অ্যাফোর্ড। কুকুর বলে না, মানে দেখো না একটা মানুষ মানে তার যখন একটা সন্তান আসছে একই তো সেম। আর মানুষের এখন কি মেন্টালিটি হচ্ছে আমি দেখছি যে মানে এখন ডোনেশনটা একটা খুব ভালো সোর্স অফ ইনকাম হয়ে গেছে লোকজনের, ঠিক আছে? যে আমি কিছু একটা করব, আমি রাস্তায় 5টা কুকুর খাওয়াবো, সেটার ছবি তুলে আমি ফেসবুকে দেবো, দিয়ে আমি লোকের কাছ থেকে টাকা তুলবো। সো ফিডিং ইজ ইয়োর চয়েস, তোমায় কেউ দায়িত্ব দেয়নি। আমরা যেই কুকুরগুলো রেস্কিউ করি সেগুলো রেস্কিউ, তার জন্য আমরা ডোনেশন চাইতে পারি, কারণ না আমি কোন কুকুর খাওয়াবো, কটা কুকুর খাওয়াবো, সেটা তো লোকের রেসপন্সিবিলিটি হতে পারে না। তুমি খাইও না, ওরা কুটে খাবে, খুব ইউজুয়াল ব্যাপার। আরও কী করে মানুষ, এই কুকুরগুলো যেগুলো ব্রিড ডগ, এক টাইম ধরো টাকা দিয়ে কিনে ফেললো, ঠিক আছে? তারপর ভ্যাকসিনেশন ট্রিটমেন্ট কিছু হচ্ছে না, আলটিমেটলি কী হচ্ছে, কুকুরগুলো টিক ফিভার ধরে নিচ্ছে, ভাইরাস ধরে নিচ্ছে, তখন এই রাস্তায় ফেলে দিচ্ছে। কারণ এরকম না কিন্তু যে সবসময় বয়স্ক কুকুরই হয়, দেন এরকম অনেক সিচুয়েশনে ব্রিড করালো, 5-6 বছর হয়ে গেলো, বাচ্চা হচ্ছে না, রাস্তায় তখন ছেড়ে দিচ্ছে। এগুলো খুব কমন ব্যাপার। আমার মনে হয় মানে ফ্রম মাই মানুষকে অনেক বেশি এডুকেটেড হওয়া দরকার, অনেকটা বোঝার দরকার লাইফে, যে একটা কুকুর শুধু নিয়ে আসলেই হয় না, তার পুরো রেসপন্সিবিলিটিটা আমাকে নিতে হবে। দে আর অলসো লাইক আওয়ার ফ্যামিলি মেম্বার্স। এটা খেলনা না যে হয়ে গেলে ছেড়ে দিচ্ছি। আরও নতুন নাটক, আমি শিফট হয়ে যাব, নিয়ে যেতে পারবো। এটা কমনলি আমরা শুনতে পাই। মানে কেন ওদেরও একটা মানে, আমরা এত কুকুর রেস্কিউ করি না, আমরা দেখি কুকুরটা লিটারালি কাঁদে, মানে যখন ছেড়ে চলে যায় না একটা অ্যাবান্ডেন্ট ডগকে, উই ফিল যে ওরা কতটা কষ্ট পায়। মানে এইখানে ম্যাডামের কাছে সেই ঘুরে ফিরে যেতেই হবে আমাকে, সেটা হচ্ছে যে এই যে একটু আগে ছোটদের নিয়ে কথা হলো, যে ওরা এখন প্রচন্ড ওই ওয়ার্ল্ডটাই বিশ্বাস হয়ে গেছে দেখানো। সেখানেই যে বড়রা যাদের কাছে হয়তো পয়সা রয়েছে, পয়সা ছাড়াটা সম্ভব নয়, মানে 1 লাখ টাকার একটা কুকুর, 1 লাখ টাকার কুকুর আমি বাদিয়ে দিচ্ছি, এরকম তো বিভিন্ন নানান জিনিস মানুষ খুব লিপ্ত হয়েছে এখন দেখানোতে। গাড়ি আজ এটা কিনলাম, পাশের বাড়ি কিনে নিল একটা দামি গাড়ি, না কম্পিটিশন, এর থেকে উপরে যেতে হবে। তো বললাম শো অফ করা, তার মানে বড়দের মধ্যে এটা ঢুকেছে ডেফিনেটলি। এখন সোসাইটাল একটা জায়গা রয়েছে যেটা শো অফের। একদমই একদমই। সেটা কি মনে হয়, রিজনটা কি? মানে আমরা তো খুব সিম্পল লিভিং ছিলাম বাঙালিরা, সেম স্টেটাসে আমাদের বিলং করতে হবে। আমার ইনবিল্ট এডুকেশন নাই থাকতে পারে, কিন্তু আমাকে দেখাতে হবে কি আমি ওই লেভেলে বিলং করছি, ঠিক আছে? যখন তারা কোনো একটা কথা বলতে যায়, তখনই বোঝা যায় যে তার অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড বা লেভেল কোথায়। হ্যাঁ, দেখবেন আমরা যে রাস্তাঘাটে চলছি, আপনি বুঝতে পারবেন না যে কে কোন স্ট্যান্ডার্ড কোন লেভেলে, একদমই আগে বোঝা যেত, কিন্তু সবাই কিন্তু সেম ফলো করছে, ওই স্টাইল, ওই হেয়ার স্টাইল বলুন, ওই গাড়ি বলুন, ওই সবটাই, ঠিক আছে? শুধু শো অফ করা, দ্যাটস ইট। সেটার জন্য কি সোসাইটি দায়ী? মানে একটা মানুষ তো দায়ী হতে পারে না, মানে দায়ী কে, কি মনে হয় আপনার পয়েন্ট অফ ভিউ থেকে? আপনি এই যে এতদিন দেখছেন এত মানুষ, বাট আমি বারবার একটা প্রশ্নই করি, সেটা হচ্ছে আমরা বাঙালিরা প্রচণ্ড সিম্পল ছিলাম, সেখান থেকে সিম্পল খেতাম টেতাম খুব ভালো, যা শুনেছি আমরা তাই করে এসেছি। এখন সেখান থেকে পুরো শিফট হয়ে গেছে বিষয়টা পুরো, এই যে দেখানোর একটা বিষয়, আমাকেও এই ড্রেসটা পরতে হবে, এটা হঠাৎ কেন হলো? এই কম্পিটিশনে কেন বললাম আমরা? বা এর ক্ষতিও কি? কারণ আমাদের সোসাইটি ওই জিনিসটা নিয়ে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করছে। সাপোজ আপনি বিয়ে, এই বিয়ে নিয়ে দেখবেন অ্যাপ্রক্স ওই পুরো যে ম্যাটারটা একটা ডান হচ্ছে মনে হচ্ছে একটা প্রজেক্ট, ঠিক আছে? এবং সবার সেম অলমোস্ট, এখন যেগুলো আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করে দেখতে পারবেন, যে ডিজাইন থেকে স্টার্ট করে পুরো যে ডেকোরেশন অলমোস্ট সেম একদম, ঠিক আছে? প্লাস এখানে আরেকটা জিনিস বলি, মানে ধরুন বাঙালি বা হিন্দুদের মধ্যে যে রীতি রিবাজগুলো ছিল, যে কালচারের এইগুলো, সেটা কিন্তু সেটাও পাল্টে গেছে দেখছি। সেটার মধ্যে চলে আসছে মডিফিকেশন, বিভিন্ন রকম রিলিজিয়নের যে রুলস বা যা যা কিছু নিয়মগুলো, সেগুলো সব অ্যাড হচ্ছে, দিয়ে একটা মিক্সড কালচার তৈরি হচ্ছে। আমাদের এখন মেহেন্দি আছে আলাদা করে, সঙ্গীত আছে আলাদা করে, একদমই হলদি, যেটাকে আমরা গায়ে হলুদ বলি, সেটা এখন হলদিতে কনভার্ট হয়েছে, বরমালা করে দিয়েছে এখন, মানে এই যে হ্যাঁ 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 মালা বদল, একদমই একদমই।
তো পুরো ম্যাটারটাতেই মানে আমাদের যে নিয়ম কানুন সেখান থেকে স্টার্ট করে আমাদের লাইফস্টাইল সবটাই শো অফ হচ্ছে। আমরা নিজেরা যেটা ভালোবাসি সেটা কিন্তু টোটালটাই অ্যাবসেন্ট। হয়তো আমি ভালোবাসি একটা কি বলবো ট্র্যাডিশনাল একটা ছাপোষা বিয়ে, কিন্তু আমাকে সোসাইটিকে দেখাতে হবে যে আমি ওই জায়গায় আমি ওই রকমভাবে বিয়েটা করে দেখাবো। ঠিক আছে, জায়গার সঙ্গে মিলে গেল, সোসাইটি চাইছে দেখানোর জন্য কিনছে। তারপরে আচ্ছা পার্সোনাল প্রশ্নে যাচ্ছি না, তুমি বিয়ে করেছো, তাও গেলাম, মানে করার ইচ্ছে আছে নাকি এটা এদের সঙ্গেই থাকবে? না, বিয়ে করার কোনো interest কারণ হচ্ছে যদি সেরকম কেউ না আসে, তাই তো মানে যারা এদেরকে ভালোবাসবে, এটা মানে আমরা যে কাজটা করি না, মানে আমার বয়ফ্রেন্ড ছিল বাট রিলেশনশিপটা ওইভাবে কন্টিনিউ হয় না, কারণ সবার মেন্টালিটি সেম হয় না। মানে আমার বয়ফ্রেন্ড কেন অ্যাকসেপ্ট করবে আমি রাতে 2টোর সময় বেরিয়ে যাচ্ছি কুকুর রেস্কিউ করতে, এটা সেও কিন্তু তার পয়েন্টে ভুল নয়। কারণ আমি অ্যানিমাল লাভার মানে সবাই হবে এটা কোনো কথা নেই, বাট হ্যাঁ এটা আমিও দেখেছি যারা এইসব ফিল্ডে কাজ করে ম্যাক্সিমাম লোকের হয় না, কারণ সেম মেন্টালিটির মানুষ কখনো পাওয়া যায় না। এটা খুব ভুল কথা যারা বলে উই আর সেম মেন্টালিটি, কারোর মেন্টালিটি সেম হয় না লাইফে, কোথাও না কোথাও গিয়ে জিনিসটা ক্রস হবেই। তো সেটার থেকে বেটার যেটা নিয়ে আছো সেটা নিয়েই থাকো। অ্যানিমাল তুমি যেটা বললে না অ্যানিমাল লাভার সবাই হবে না, ঠিক, তাও না একটা মেসেজ একটু দাও, সেটা হচ্ছে অ্যানিমাল লাভার হতে হবে না, কিন্তু একটু হার্ম না করো। সেটা তো আমি সবাইকে বলি যে সবাইকে অ্যানিমাল লাভার হতে হবে না একদমই, বাট এই মারধর আননেসেসারি গরম জল ছুঁড়ে মারা কোনো মানে হার্ট করো না। তুমি জন্ম দাওনি, তোমাকে খেতেও দিতে হবে না, তোমাকে মারতেও হবে না, লেট দেম, মানে ওরা যেমন আছে ওদের থাকতে দাও না, মানে প্রবলেম তো কিছু হচ্ছে না, দ্যাটস ইট। আপনাকে তো প্রশ্ন করছি না, দেখতেই পাচ্ছি মানে আপনি হয়তো যে আপনি এবার আমি একটা কথা বলতে চাই, আমি কিন্তু প্রচন্ড ভয় পাই কুকুরকে, ঠিক হ্যাঁ, আছে? উনি এতক্ষণ এইটা ধরে আরো বলছিলেন, আপনারা শুনুন, এটা ভালো লাগবে যে আমরা একসঙ্গে বসে আছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড ভয় পাই, কিন্তু তাদেরকে যে আমি হার্ট করি বা দিওয়ালিতে বাজি ছেড়ে দিলাম, তাদেরকে আমি ডিস্টার্ব করলাম, এমনটা কিন্তু নয়। এইটাই আমি নিজে তার থেকে, আমি ঠিক আছে আমি ভয় পাই, আমি তার থেকে নিজে দূরে রয়েছি, কিন্তু তাকে আমি কেন ডিস্টার্ব করব? আমারও যেমন একটা পার্সোনাল স্পেস আছে, ভালো লাগা আছে, ওরা ওদের মতন থাকুক, এই অসুবিধা নেই। যে শব্দটা খুব ভালো লাগলো, পার্সোনাল স্পেস, একদমই, যেটা থাকাটা খুব দরকার, হ্যাঁ আজকাল খুব কমে যাচ্ছে, খুব দরকার, প্রতিটা মানুষের খুব দরকার। একটা রিলেশনশিপে থাকার সময়ও দরকার, একটা ফ্যামিলিতে থাকার, একটা জয়েন্ট ফ্যামিলিতে রয়েছি সেখানেও দরকার, প্রতিটা মানুষের দরকার। সেটা যদি ল্যাক হতে স্টার্ট করে তখন পুরো ব্যাপারটাতে কিন্তু প্রবলেম এসে যায়। আমি মিসবিহেভ করব, আমার মধ্যে ইরিটেটনেস আসবে, কারণ আমি তো আমাকে বোঝার টাইম পাচ্ছি না, আমার ভালো লাগাগুলো এক্সপোজ করারই টাইম পাচ্ছি না। হয়তো আমার ভালো লাগে একটা খোলা বারান্দায় একটা কফি মাগ নিয়ে বসে চুপচাপ বসে থাকতে, সেখানে আমি আমার সাথে বোঝাপড়া করব, কিন্তু সেখানে সারাক্ষণ ধরুন কিছু না কিছু ডিস্ট্রাক্টেবল জিনিস ঘটতেই থাকছে, হতে পারে ফ্যামিলি, হতে পারে যা কিছু। আবার একা থেকেও তো এখন থাকছি না, সঙ্গে রয়েছে মোবাইলটি, এক্স্যাক্টলি স্ক্রল করেই যাচ্ছে, এক্স্যাক্টলি। তো সেই জায়গাগুলোতে সেলফ কন্ট্রোল, যে না আমি হাফ অ্যান আওয়ার দেবো নিজেকে, মানে সেখানে ফোনটা থাকবে না, সেখানে আমি আর আমার একাকিত্ব, সেটাকেও এনজয় করা যায়, ঠিক আছে? আপনি যে প্রফেশনে রয়েছেন, আপনি বিবাহিত, যেটা দিয়ে বলছিলাম, মানে ওর বিয়ে কথা, তো আপনি বিবাহিত যা দেখতে পাচ্ছি। এবার আপনার এই প্রফেশন কি কাজে লাগে ফ্যামিলিতে? কারণ আপনি তো নিজেই জাজ করতে পারেন, নিজেই বুঝতে পারেন আচ্ছা এই ব্যাপারটা এরকম, তাই আমরা এইটাই। হ্যাঁ, মাঝে মাঝে ডেফিনেটলি লাগে, আবার মাঝে মাঝে কখন ফ্যামিলিতে থাকতে গেলে ধরুন অ্যাজ আ পার্সন আমি কাজের ক্ষেত্রে ঠিক আছে, যখন ফ্যামিলিতে ঢুকি আমি তো কারোর মেয়ে, কারোর ওয়াইফ, কারোর বৌমা, যা কিছু পাল্টে যায়। হ্যাঁ, তো আমারও তো কোথাও গিয়ে ইচ্ছা করে যে আমার নার্চারেন্স পেতে, যাকে বলে একটু ছেলে মানুষই করতে, তো ডেফিনেটলি সেগুলো করা যায়। হ্যাঁ, সব সময় যে আমি সাইকোলজিস্ট একটা খুব সিরিয়াস, আমাকে হ্যান্ডেল করতে হবে একদম সিরিয়াসলি, নট নেসেসারি। আপনি যেটা সেরকমই থাকুন, ডেফিনেটলি ওয়ার্কিং সেক্টরে আপনি পার্সোনাল ম্যাটার আনবেন না, কিন্তু আপনি ফ্যামিলিতে মিক্সড, হ্যাঁ আপনি আপনার ওয়ার্কিং সেক্টর নিয়ে আলোচনা করতেই পারেন, যে আজকে এই হলো, এই প্রবলেম হয়েছে, আমি প্রচণ্ড স্ট্রেস, সেখানে আপনি রাগটা না দেখিয়ে যদি ফ্যামিলিতে আপনি স্ট্রেসটা আলোচনা করেন, যে আমি পারছি না, আমার আজকে যা এই স্ট্রেস হয়েছে না, এই কেসেসগুলো দেখেছি, দেখবেন ওনারাই কিন্তু আপনাকে রিফ্রেশমেন্টের একটা জায়গা করে দেবে, ঠিক আছে? তো এই পুরো ম্যাটারটাই পুরো ডিল করতে হয়, অ্যাডজাস্টমেন্ট। আর যখন পারে না তখন আপনার কাছে সেই আসতেই হয়, মানে আপনার পাশে এসে জিজ্ঞেস করতেই হয়। আর রিসেন্টলি যেটা একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে মিস করা হয়ে যাবে, সেটা হচ্ছে ডিভোর্সের সংখ্যা খুব বাড়ছে,
প্রচণ্ডভাবে, যা আমরা দেখতে পাচ্ছি। মানে আগেকার আমাদের মায়েদের আমাদের দিদাদের টাইমে ডিভোর্সের নামই তো শুনিনি, এবং ঝামেলা হচ্ছে শেষ দিন অবধি, হয়তো 80 বছর বয়স ঝামেলা করছে যে এই বুড়ো তোমার সঙ্গে থাকা যাবে না, এই বলছে বুড়ি তোমার, কিন্তু তারা ছিল। আজ কেউ থাকছে না, মানে আজ হঠাৎ করেই বেশ 5 বছর 10 বছর ডিভোর্স। কি কারণ, কি মনে হয়? ল্যাক অফ অ্যাডজাস্টমেন্ট। কোথাও গিয়ে আমাদের ইগোটা খুব বেশি প্রায়োরিটি পাচ্ছে, যে ও যদি এগোয় আমাকেও এগিয়ে ফাইট করতে হবে। সেখানে হয়তো আমি একটা পা যদি পিছিয়ে আসি, ওই সময় ওই সিচুয়েশনটা কন্ট্রোল হয়ে যায়, দেন তারপরে আমি তোমার সাথে বুঝে নেব। সেই জিনিসটা হচ্ছে না। মানে আমিও, যেহেতু তুমিও ইনকাম করো আমিও ইনকাম করি, সো লেটস ফাইট, হ্যাঁ এখন সবার এটা এই ব্যাপারটা। তো সেই জায়গাগুলোতে আগেকার দিনে কি হতো না, ঠিক আছে আমি রেসপেক্ট করব, আমি তোমায় যাই, মানে যা যা কিছু একজন ওয়াইফ একজন হাজব্যান্ডকে সেই রেসপেক্টটাও করতো। হ্যাঁ, সেই জায়গাটাতেই মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এই মেয়েদের মধ্যে বলুন কি ছেলেদের মধ্যে বলুন, এই মেন্টালিটিটা এসে যাচ্ছে যে ইনকাম করি, আমি আমার টাকা যে মানে যা খুশি ইচ্ছাভাবে সেটা ইউটিলাইজ করতে পারি, এবং আমি তোমার কথা শুনতে বাধ্য নই। ঠিক আছে, এই মেন্টালিটিটা আনা দরকার। কি না, আমরা তো সংসার করছি, আমরা তো কোনো টাকা পয়সা লেনদেন করছি না, আমরা একে অপরকে বুঝতে এসেছি, এই রিলেশনশিপটাতে ঢুকেছি, হ্যাঁ। এবং কোন একটা প্রবলেম হলে সেটা দুজনে মিলে হ্যান্ডেল করব, যে তুমি তোমার প্রবলেম সলভ করো আমি আমারটা না। তো সেই জায়গাগুলোতে অনেক বেশি ল্যাক থেকে যাচ্ছে। আরেকটা জিনিস মানে বলতে গিয়ে যেটা খুব মনেও করালো আমাকে সন্দীপন, সেটা হচ্ছে যে রিসেন্ট টাইমস আমাদের ফিল্ডে মানে যারা একটু এই শিল্পকলা নিয়ে ঘাটাঘাটি একটুখানি হলেও করে, বা বেশিও যারা করেন আর কি, আমি দেখছি তাদের মধ্যে খুব সুইসাইডাল টেন্ডেন্সি বাড়ছে। মানে অনেক সুইসাইডের খবর পাচ্ছি, তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, ডাক্তারের কাছেও যাচ্ছে, অনেকদিন ধরে হয়তো ওষুধও নিচ্ছে, হঠাৎ করে সুইসাইড করে ফেলে টুক করে। মানে কারণটা কি এটাও তো ছিল না এত শিল্পীদের মধ্যে। আমি জানি না, আমি ভুল বলতে পারি, সেটা হচ্ছে যে হঠাৎ একটা ফেমে পৌঁছে গিয়ে হঠাৎ করে আবার নিচে নেমে গেলাম, সেখান থেকে কি একটা মেন্টাল ট্রমা হচ্ছে? দেখুন, সেটা শুধু শিল্পীর ক্ষেত্রে নয়, যে কোনো ওয়ার্কিং সেক্টরে এই যে করোনা সিচুয়েশন, প্যান্ডেমিক সিচুয়েশনের পরে যে প্রচুর মানুষের চাকরি চলে গেছে, তার লাইফ সে লিড করতে এই লেভেলের, চাকরি চলে যাওয়ার পর এই লেভেলের হয়ে গেছে। তারপরে সে যদি তখন ভাবে যে আমি কুইট করব, আমি আর পারবো না ম্যানেজ করতে, এই জায়গাটা থেকে ওভারকাম করা উচিত। যে আমাকে মানে যে কোনো সিচুয়েশনে আমি সার্ভাইভ করে দেখিয়ে দেবো। হতে পারে আমি সেই লেভেলে একেবারে উঠতে পারবো না, কিন্তু আমি মানে জীবনটাকে অতিবাহিত করার জন্য যেরকম রোজগারের পথ, এখন তো প্রচুর পরিমাণে প্রচুর বিজনেস আছে, ছোটোখাটো বলুন, যে কোনো কাজের কোনো রকম কোনো ঘাটতি হবে না, ঠিক আছে। আমি চাকরি করতাম আইটি সেক্টরে, আমার যদি এরপরে আমার চাকরি চলে যায়, আমি কিছু না হোক আমি স্টেশনে মাল বওয়া, চা বিক্রি করা, সুইসাইডটা তো আলটিমেট পয়েন্ট নয়। কুইট করাটা তো যদি বলেন, মানে যার হয়, আমি এটা শুনেছি যে সেই মোমেন্টটা যদি সে কাটিয়ে ফেলতে পারে তাহলে সে করতে পারবে না, তাহলে কিন্তু সে মানে ভীষণভাবে নিজেকে, মানে তার, আমি একটা বারবারটি বলছি, এরকম কেস আছে, সে মনে করে আমার একটা নতুন জন্ম হয়েছে। আচ্ছা, কারণ সে এই লেভেলে ডিপ্রেশনে চলে যায়, তবে কিনা সে নিজের মরার চিন্তা করে। তো তখন ও জানে যে আমার এই জীবনটা আমি আর রাখবোই না, আমি নিজেকে শেষ করে ফেলবো। তো সেই জায়গা থেকে যখন সে আবার এই জায়গায় ওঠে মেন্টালি, ঠিক আছে, তো সেই জায়গাতে এসে বলে আমি একটা নতুন জীবন ফিরে পেয়েছি। একদম। এবার এই যে জায়গাটা, মানে এই যে ছোট্ট সময়টা, যে সময়ে আমি নিজেকে, ছোট্ট সময় নয় এটা, আমাদের থেরাপি দিতে গিয়ে প্রায় কিন্তু মানে অনেকটা সময়। বেসিক কিছু বলা যায় যে একটা মানুষ সে যদি যেতেও পারছে না কারোর কাছে, কাউকে বলতেও পারছে না, সে কী করে কাটাবে? আমার খুব মনে হচ্ছে আমি কালকেই করবো সুইসাইড, মানে ডিসাইড করে নিয়েছি আমি 1 বছর দিয়ে প্ল্যান করে ভাবলাম কালকে করবো, কিন্তু আমি যে করবো না কিভাবে, মানে হোয়াট শুড আই ডু, ফার্স্ট স্টেপ কি আমার? দেখুন, এগুলো তো আমাদের পুরোটাই থেরাপিতে আসতে হবে। এবার থেরাপিগুলো তো আমি এভাবে মানে বলাটা পসিবল নয়। হ্যাঁ, সেখানে সিবিটি আছে, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি আছে, রিল্যাক্সেশন থেরাপি আছে, টেকনিক্সগুলো। আর সিভিয়ার লেভেলের যদি ডিপ্রেশন হয় সেক্ষেত্রে কিছু মেডিসিন দেওয়া হয়, ঠিক আছে, যাতে সেই মুহূর্তের জন্য জিনিসটা নার্ভ রিল্যাক্সেশন হয়ে যায়, কিছুটা কমে যায় সিভিয়ারিটি লেভেলটা। দেন কাউন্সেলিং সেশন দেওয়া হয় এবং থেরাপিউটিক সেশন প্রোভাইড করা হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখুন, বিভিন্ন রকম কলকাতায় কিন্তু যে বলছেন
অ্যাফোর্ডেবল নয়, তো সেটা একটু খোঁজ রাখতে হবে। বিভিন্ন ধরনের কিন্তু আছে যে না এতটা হাইলি প্রাইস আমি পাবো না, যাব না, তো আমি ঠিক আছে আমি মিডিওকার কিন্তু আমি সার্ভিসটা নেব, ঠিক আছে। এখন যেরকম ডাক্তারদের মতন করে সাইকোলজিস্টদেরও কিন্তু হয়ে গেছে না, আমার ওই নাম করা সাইকোলজিস্টের কাছে না গেলে ঠিক ব্যাপারটা হবে না, ঠিক আছে। আবার সাইকোলজিস্টের কাছে না গিয়ে আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাব, মানে এইগুলো রয়েছে। আমি এই জিনিসগুলো উইং যেটা একদমই। আচ্ছা, এই দুটো উইং একটুখানি যদি ক্লিয়ার করে দেন, মানে কেন দুটো আলাদা নাম, কেন দুটো কি আসলে? সাইকিয়াট্রিস্ট হচ্ছে এমবিবিএস কমপ্লিট করে, সাইকিয়াট্রিস্ট হচ্ছে ডক্টর, তারা এমবিবিএস কমপ্লিট করে সাইকিয়াট্রিস্ট স্পেশালাইজেশন করছে। আর সাইকোলজিস্ট হচ্ছে তারা একদম ইন কোর্স সাইকোলজির লোক, ঠিক আছে, যারা কাউন্সিলিং প্রোভাইড করবে, যারা থেরাপি প্রোভাইড করবে, মানে থ্রু থেরাপিউটিক সেশন, কাউন্সিলিং সেশন জিনিসটা রিকভার করবে। মেডিকেলি তারা প্রেসক্রাইব করতে পারে না? মেডিসিন তারা যারা এমফিল করেছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তারা মেডিসিন দিতে পারে। আর সাইকিয়াট্রিকরা মানে ওনারা মেডিসিন প্রোভাইড করেন, মানে বেশি মেডিসিন, মানে ওরা মেডিসিন দিয়েই করে, একদমই একদমই ক্লিনিক্যালি করার চেষ্টা করে না, মানে একদম মেডিকেলি করার চেষ্টা করে। তাদের কাউন্সিলিং সেশন, থেরাপিউটিক সেশনটা থাকে না। তবে একটা জিনিস, মানে এই পুরো কথা শুনে আমার যেটা নিজের পার্সোনালি মনে হলো, কোথাও একটা আমাদের জয়েন্ট ফ্যামিলি যে সময় ছিল সেটা ভালো ছিল, কারণ আমরা এই যে কাউকে বলতে পারছি না যে গল্পটা, মানে কাউকে নিজের কথা বলতে পারছি না, কাউকে না কাউকে বলতাম আমরা, মানে ঠাকুমা দাদু কেউ না কেউ থাকতো, বা কেউ একজন, এত বড় একটা ফ্যামিলি, তো বলে একটু হালকা হওয়া যেত, যেটা এখন হওয়া যায় না। আবার এই জয়েন্ট ফ্যামিলিতে থেকেও কিন্তু কাউকে না বলাও থাকতে পারে, যদি সেখানে খুব কনজারভেটিভ আর স্ট্রিক্ট ফ্যামিলি হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের পেরেন্টের দায়িত্ব, ফ্যামিলি এনভায়রনমেন্টের দায়িত্ব, এটা আমাদের ফ্যামিলি থেরাপিতে থাকে, কাউকে একজন সেই ফ্রেন্ডশিপটা দেখাতে হয়, ফ্রেন্ডলি বিহেভ করতে হয়, যাতে সেই বাচ্চাটাকে সুযোগ করে দেওয়া যে সে যাতে একটা ক্রাইম করে আসার পরও যেন আমাকে বলতে পারে যে বাবা আমি ওটা চুরি করেছি কি বা আমি তাকে হার্ট করেছি, ঠিক আছে। যেটা আমি সবসময় সেশনে বলি প্যারেন্টদেরকে, যে আপনাদের দুজনের মধ্যে কেউ তো অবভিয়াসলি রাগী হবে, এই পড়তে বসো, এই খাও, এক্সেট্রা, আরেকজন যেন ফ্রেন্ডের মতন বিহেভ করে, যাতে সে মন খুলে তার সাথে একদম আড্ডার মতন করে থাকতে পারে, বলতে পারে, এরকমভাবে থাকতেই হবে একদম একদম। তো তোমার তো পরিবার, এতজনের পরিবার, এই পরিবার নিয়ে কথা যেতে হলো, তো সেক্ষেত্রে তোমার কাছে সবাই এসে কমপ্লেন করে তো এরা, এই বাচ্চারা আজকে ওরা চারজন এরকম করেছে, আমার সাথে ঝগড়া করেছে, এই করেছে, এই করেছে, এই যে ভাষা তুমি বুঝতে পারো, এই যে ভালোবাসা, এটা কিভাবে, মানে তোমার কি মানে সত্যি ওরা কথা বলে? কথা তো বলতে পারে না, বাট এটা ইটস মাই থিং যে ডগস ডু স্পিক, অনলি দোজ হু ক্যান লিসেন। এইটাই হচ্ছে বিষয়, এটা আমিও ফিল করি, এটা বোঝাতে পারে ওর মতন। এই যে উনি এত কিছু বললো ডিপ্রেশনের, আমি একটা কথা বলি, আমিও কিন্তু কুকুর ভালোবাসা মানে ডিপ্রেশন থেকে এসছি আমার লাইফে। আচ্ছা, ইটস 2017, আমার বয়স ছোট, অল্প বয়সে এটা হয়। আমার ফার্স্ট রিলেশনশিপ ব্রেকআপ হয়, জীবনে প্রথমবার আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো আমি সিভিয়ার ডিপ্রেশনে চলে গেছিলাম, আমি 1 বছর সব কিছু ছেড়ে দিয়েছিলাম, এভরিথিং মিনস আই কুইট মাই স্টাডি, আই কুইট টকিং টু এনিবডি, আমি প্রচুর সুইসাইড অ্যাটেম্প্ট করেছি। হ্যাঁ, দ্যাট ওয়াজ মাই ব্যাক স্টোরি, মানে খুব ব্ল্যাক ডেজ, মানে ভালো জায়গায় রয়েছে, মানে হ্যাঁ এটা সত্যি কথা। I still have many scars in my hands. Okay, which you have covered up with this tattoo. Yeah. Right now it is covered, but হ্যাঁ আমি করেছি। আর আমার এটা বলতে কিছু প্রবলেম নেই, কারণ উনি যেটা বললেন মানুষ যে বলতে পারে না, হ্যাঁ ভাই আমি ডিপ্রেশনে আছি, এটা একটা বড় বিষয়, কিন্তু এই যে উনি বলতে পারছেন ক্লিয়ারলি, এই পুরো ম্যাটারটা না একটা খুব হাইড করে রাখা হয়, ট্যাবু। হ্যাঁ, যে ওমা তুমি ডিপ্রেশনে, তুমি সাইকোলজিস্টের কাছে যাচ্ছ, মানে তুমি কি তোমার সামথিং একদমই এই ব্যাপারটা। তো এই জায়গাটা থেকে আমাদের ওপেন আপ হতে হবে। হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে, আমার আমি যদি ডাক্তারের কাছে যাওয়ার জন্য কিছু না ভাবি যে আমার ফিজিক্যাল রিলেটেড ইস্যুস, তাহলে মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুসের জন্য কেন বলবো না? এই জিনিসটা থেকে আমাদের বেরোতে হবে যে না আমার হয়েছে, আমি যাচ্ছি, আমি তো ট্রিটমেন্ট করাতেই যাচ্ছি। তো সেই জায়গাটা আমাদের প্রত্যেকের উচিত যে তো আপনাদের সবার যার কিছু যদি প্রবলেম হয় একবার অন্তত, হ্যাঁ, যারা সাইকোলজিস্ট, কাউন্সিলিং সাইকোলজিস্ট, তাদের সাথে কন্ট্যাক্ট করুন, ফিল ফ্রি টু সে এভরিথিং, তারা ডেফিনেটলি আপনাকে হেল্প করবে। এবার যে জায়গায় তুমি গিয়েছিলে তারপরে মানে সাইকোলজিস্টের কাছে, বা অ্যাকচুয়ালি যখন লোক ডিপ্রেশনে থাকে না, তখন এখন ভাবতে পারি, তখন ভাবতে পারতাম না। আলোচনার থেকে বড় কথা হচ্ছে লাইফে যখন মানুষের ডিপ্রেশনটা থাকে না, কিছু বুঝতে পারে না, এটা আমি ফিল করেছি।
মানে তখন কেউ যদি ভালো কথাও বলে সেটাও কানে ঢোকে না। এখন এত কথা বলতে পারি কারণ মানে ওই জায়গাটা থেকে আমি বেরিয়ে এসেছি বলে। বাট যারা থাকে দে ফিল, আর এটা আমার মনে হয় সত্যি নিড সাম পার্সন। হয়তো সেই টাইমটায় আমাকে আমার মা আর আমার মাসির সাথে না থাকলে আমি বেঁচে থাকতাম না আজকের দিনে দাঁড়িয়ে। দে হ্যাভ ডু আ লট। বাট হ্যাঁ, সব থেকে বড় যদি কেউ কাজ করে তখন মানে ওই 1 বছরের যে গ্যাপটা হয়ে গেছিলো না, মানে আমি পুরো সব কিছুর বাইরে চলে গেছিলাম। মানে ইটস আ ভেরি ব্যাড সিচুয়েশন। তারপরে মানে একটু ইন্টারাপ্ট করছি, খেতে ইচ্ছা করতো না, ঘুম আসতো না, বা কারোর ক্ষেত্রে আছে মানে তুমি একটা কিছুর সাপোর্টে ঘুমাতে, আদারওয়াইজ তো এমনি নর্মাল স্টেটে তো আসতো না। আর কোনো কিছু মনে হচ্ছে সব কিছু ভেগ, ঠিক আছে, সব কিছু খারাপ লাগতো, তাই তো? এবার তোমার মা যে সাপোর্টটা দিয়েছে সেটা তো মানে কি বলবো, অনেকের হয় সেই সাপোর্টটাও পায় না, হয়তো সেই মা তাকে অ্যাকিউজ করে যে তুই কেন এটা করলি, ঠিক আছে, ওটাও ভুল বলে যে তুই এটা ভুল করছিস। একদমই। তো আমাদের প্যারেন্টদেরও উচিত এই জায়গাটা, আমি এই জন্য ইন্টারাপ্ট করলাম, যে এই জন্য আমি আপনাকে বলেছিলাম যে ফ্রেন্ড হতে, তো যখনই আপনি ফ্রেন্ড হবেন তখনই সে কিন্তু এই স্পেসটা পেয়ে যাবে কি না আমি আমার ব্রেকআপ হয়েছে, এবার সেই মা বা বাবা হ্যান্ডেল করে নেবে সেই সিচুয়েশন, কারণ তারা সেই যেটা থেকে অনেক বেশি ম্যাচিওর, ঠিক আছে। সরি, ভালো 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 পেয়েছি যে সঙ্গে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন না আমাদের কি করলেন আমাকে নিয়ে যায় সাইকোলজিস্টের কাছে, কথা হয় ফর মেডিকেশনস, এগুলো তো চলছিলই। দেন তারপর আমার মা এটা লাইফে আমাকে বলেছিল লড়তে হবে, মরে গেলে কিছু হবে না, ইউ হ্যাভ টু ফাইট। একটা ছেলের জন্য তুই তো জীবন শেষ করে দিতে পারিস না, কারণ সেই ছেলেটা তোর জন্য ভাবছে না। বাট কি হয় না, তখন যে যাই বলুক, আমরা তো তখন একটা মোহমায় দুনিয়ায় থাকি। এটা হচ্ছে এখনকার দিনে দাঁড়িয়ে বলবো লাইফে এখন আমরা একটু বয়সের আগে বেশি পেকে যাচ্ছি, এটা সত্যি কথা। মানে এখন না একটা বয়ফ্রেন্ড থাকাটা হচ্ছে মানে ইউ হ্যাভ টু বিলং আ স্ট্যাটাস, বয়ফ্রেন্ড থাকতেই হবে। এটা স্কুলের এখন নিউ স্ট্যাটাস চলছে যে আমার বয়ফ্রেন্ড নেই, তোর আছে, আমার এক্ষুনি বয়ফ্রেন্ড দরকার। মানে বয়ফ্রেন্ড হচ্ছে একটা ওয়ান টাইপ অফ স্ট্যাটাস, আদারওয়াইজ ওখানে কিন্তু হ্যাঁ একদমই, যে সরস্বতী পুজোয় স্কুলে বয়ফ্রেন্ড ছাড়া যাওয়া মানে এটা একটা বিশাল প্রেস্টিজের ব্যাপার, যে আমার বয়ফ্রেন্ড নেই, আমি বয়ফ্রেন্ড ছাড়া একা স্কুলে যাচ্ছি সরস্বতী পুজোয়। তো এটা আমি একদম টাটকা, এটা রিসেন্ট দেখেছি। আর আমাদের সময় একটা পাঞ্জাবি নতুন না পড়লে হয়তো অস্বস্তি হতো, এটা হতে পারে, এটা কম দামি হোক। এই ফ্রেন্ড জোনের যে আড্ডাটা না, ওইটা খুব বেশি এখন হারিয়ে গেছে, একদমই নেই, হারিয়ে গেছে। হ্যাঁ, তোমার এই বিশেষ সময় বা সেই সময় পেট নিয়ে আসেন? পেট নিয়ে আসি না, তখন আমি মানে মা একটু ঘর থেকে বেরাতাম না, এটা হচ্ছে প্রবলেম। তো আমাকে একটু 8 ঘন্টা করে পাড়ায় ওই কী করতো, আমার ওর সাথে কথা বলতে ভালো লাগতো না, যেটা সত্যি কথা। আমার কথা বললে জিজ্ঞাসা করবে তোর ব্রেকআপ হয় না, একটা লাইফের লোকের কাছে একটু ছোটো হবো, তো এরকম একটা ব্যাপার চলতো। তো আমি বেরাতাম 8 ঘন্টা করে, আমি কি করবো বুঝতে পারতাম না, তো বিস্কিট কিনে নিয়ে গিয়ে পাড়ায় খাওয়াতাম, আর বেরাতাম পাড়ায় বিস্কিট খাওয়াতাম, কুকুরগুলোর সাথে একটু লেজ মারাতাম। আমি এরকম ডাইহার্ড অ্যানিমাল লাভার ছিলাম না তখন, যেতাম বিস্কুট জাস্ট টু স্পেন্ড যেতাম বিস্কুট খাওয়াতাম, বাড়ি চলে আসতাম। তো এটা করতে 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 পাড়াতেই একটা কুকুরের অনেকগুলো বাচ্চা হয়, তো বাচ্চা হয়ে যাওয়ার পর তো ওদেরও যেতাম বিস্কিট খাওয়াতাম। তো সব করে বাচ্চাই নিয়ে চলে যায়, যে যার মতো নিয়ে চলে যায়, একটা বাচ্চাই পড়ে থাকে, ওকে কেউ নেয় না, পড়ে আছে, ওকে আমি তাহলে বাইরে যাই হোক, কান্নাকাটি দেখলো না, ঠিক আছে, আমিও তখন ডিপ্রেশনে, যে ঠিক আছে যদি ওটা নিয়ে একটু মাইন্ড আলাদা হয় থাক, ঠিক আছে প্রবলেম। এই শুরু হলো, ওটা স্টার্ট। চকো ওয়াজ মাই ফার্স্ট ডগ, রাস্তার কুকুর। তো সেখান থেকে চকো এলো, চকো আসার পর চকো একটু বড়, তারপরে আমি নিজে কাজ শিখতে শুরু করলাম, যে কী করে ওদের ট্রিটমেন্ট করা যায়, করা যায়। আস্তে আস্তে ভালোবাসাটা গ্রো আপ হলো, দিয়ে তারপর যে কি হয়ে গেল আমি জানি না, তারপর একটার পর একটা, তারপরে এখন তো আলাদা বাড়ি নিয়ে কুকুর রাখতে, এখন ঘরে কুকুর রাখার জায়গা নেই, এখন একটা আলাদা বাড়ি আছে, সেখানে শুধু কুকুর থাকে। এটা ভালোবাসা, এটা ছেড়ে যাবে না, ঝগড়া করবে না, না এটা অবভিয়াসলি ভালোবাসা। বাট হ্যাঁ, আমি বারবার বলবো, মানে যারা ওই হয় না মোহমায়াতে নিয়ে নেয়, এটা একটা রেসপন্সিবিলিটি, সারা জীবন সামলাতে হবে। সম্পর্কও যেমন আমাদের লাইফে এখন ছেড়ে যাওয়াটা যতটা ইজি না, কেউ কিন্তু ঝগড়া করে মা বাবাকে ছেড়ে যায় না, বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হচ্ছে, কারণ মানুষের কাছে না এখন অপশন অনেক বেশি হয়ে গেছে।
এটা আমি ফিল করি নিজের লাইফ, মানে নিজের খুব দরকার। তো ওর যেরকম আপনার কাছে এই প্রশ্ন আপনার কাছেই যাচ্ছে, ওর যেরকম আমি পেলাম যে এখন আলটিমেটলি একজন প্রেমিক চলে যেতে পারে, কিন্তু এখন এতজন রয়েছে প্রেমিকই বলছি, প্রেমই তো পুরোটা, যারা কেউ যাবে না। আপনার কাছে একটা অদ্ভুত প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেহেতু এই ডিপার্টমেন্ট নিয়ে আছেন, চেম্বারে আছেন, অনেকেই আসে প্রেমে আঘাত এই ওই প্রচুর আসে, বেশি আসে, সেখানে পুরুষ মানুষও আসেন, এরকম হয়ে যায়নি যে আপনার প্রেমে পড়ে গেছে এসে? এটা খুব শোনা যায়, গল্পেও দেখা যায়। এটা হয় কিন্তু আমার সাথে এখনো পর্যন্ত আর কি হয়নি, কিন্তু এটা হয়। কারণ এটা হয়, কারণ সে তো বন্ধু হচ্ছে, আর অনেক ছবিতে আমরা দেখেছি। ডেফিনেটলি। এবং এটা হয় তার কারণ হচ্ছে যখন একটা সেশন চলে, একটা থেরাপিউটিক সেশন চলছে, তার মানে কি সেই মানুষটা আমার যে পেশেন্ট, সে আমার ওপর ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাচ্ছে, কারণ সে তার সব কথা আমাকে বলছে এবং আমি যা বলছি এমন একটা সিচুয়েশনে চলে এসেছে সে আমার কথা শুনছে। ঠিক আছে, আপনি মেডিকেলি বা ক্লিনিক্যালি বলছেন হয়তো বিষয়টা, একদমই সেটা ভাবছেন না, সে তো মেন্টালি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে না। ইনি যেটা বলছেন আমি সেটা আমার জন্য ভালো, আমি সেই পথে এগোবো। এবার সেই জায়গাটা আস্তে আস্তে হতে হতে তাদের মধ্যে ওই জিনিসটা গ্রো করে। একদম, এটা হয়, এটা এখনো অবধি হচ্ছে, ইটস ফ্যাক্ট, কিন্তু আমার সাথে হয়নি। এন্ডিং নোট একটু মজার করেই ছাড়ি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম কি আপনারা জানেন? দুজনেই জানা আছে? আইডিয়া নেই না। ভেলকি। আচ্ছা, ভেলকি শব্দের অর্থ জানো? তুমি তো ভেলকি দেখাচ্ছ। ভেলকি শব্দের অর্থ হচ্ছে ম্যাজিক, ট্রিক। উনিও ভেলকি দেখাচ্ছেন ওনার ফিল্ডে। এইবার ভেলকির সঙ্গে আড্ডা মেরে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এবার আপনাকেও বলতে হবে আমার, মানে যে কথাগুলো বললাম আপনার কেমন লেগেছে? অসাধারণ, আমার সত্যি ভালো লেগেছে। আর ওর থেকে এটা জেনে আরও বেশি আমার ভালো লাগলো, রিয়েলি বলছি, যে এই লাস্টের গল্পটা তোমার, যেটা হয়তো তোমার কাছে দুঃখের, কিন্তু আমার মনে হলো এইটা কোথাও এটা ইন্সপিরেশনের জায়গা সবার কাছে হবে, যে সেখান থেকে তুমি ফিরে আজকে এই জায়গায়। আর সেখানে পাশে উনি রয়েছেন, উনি অনেকগুলো কথা বললেন যে কীভাবে ফিরে আসা যায়, মানে এভাবেও যে ফিরে আসা যায় সেটাও করে দেখিয়েছে। মানে একদম এটা সব কিছুর ওপর নিজেকে ভালোবাসাটা খুব দরকার, নিজেকে সবসময় নিজেদের কাজের মধ্যে রাখা দরকার। আর হচ্ছে উনি যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে শুধু ভেলকি দেখান, মানে আমরা যেমন দেখাচ্ছি আপনারাও ভেলকি দেখান নিজের লাইফে, নিজের ফিল্ডে। ভেলকি একমাত্র ঘটাতে পারে নতুন ভেলকি, যা দিয়ে আমরা দেখবো আবার নতুন করে ভেলকি, আবার আসছে ভেলকি, বড্ড ভাট বকছি, প্লিজ কেটে দেন তো।